একজন বৃদ্ধ ট্যাটু শিল্পী ওসাকার এক ইয়াকুজা সর্দারের শরীরে ট্যাটু আঁকছিল। সর্দারের সূচের ব্যথা সহ্য হচ্ছিল না, তাই সে বারবার অভিযোগ করতে লাগল। বৃদ্ধ লোকটা তাকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু সর্দার রেগে গিয়ে তাকে খারাপভাবে হুমকি দিল। ঠিক তখনই একজন লোক ঘরে ঢুকল এবং একটি খাম এনে দিল, যেটা সেই বৃদ্ধের নামেই ছিল। খামটা খোলা হলে ভেতর থেকে কালো বালির মতো একটা অদ্ভুত জিনিস বের হলো। এটা দেখে বৃদ্ধ বলল সে এর আগে একবার এমন একটা খাম দেখেছিল। তখন এই কালো জিনিসের ভেতর থেকে এক ছায়াময় প্রাণী বেরিয়ে এসে সেখানে থাকা সবাইকে মেরে ফেলেছিল। সেই সময় বৃদ্ধ নিজেও আক্রমণের শিকার হয়েছিল, কিন্তু কোনোভাবেই সে বেঁচে যায়। সে নিজের বুকের একটা বড় ক্ষতচিহ্ন দেখালো, যেটা ট্যাটুর নিচে লুকানো ছিল। সে জানায় তার শরীরের গঠন একটু আলাদা, তার হৃদয় বাম পাশে নয় বরং ডান পাশে। এই কারণেই সে তখন বেঁচে গিয়েছিল। যখন সবাই তার ট্যাটুটা দেখতে ঝুঁকল, তখন তারা বুঝতে পারল ওটা আসলে একটা নিনজার মুখ, যা ছায়ার ভেতরে লুকানো। এই কথা শুনে সর্দার আর তার লোকজন হেসে উঠল, কারণ তাদের মতে নিনজা কুলের গল্প শুধু হাজার বছরের পুরনো একটা কল্পকাহিনী। কিন্তু হঠাৎ করেই একটা ধারালো অস্ত্র এসে এক চাকরের মাথা উড়িয়ে দিল। এরপর ঘরের ভেতর শুরু হলো ভয়ঙ্কর হত্যাযজ্ঞ। চারদিকে শুধু ধারালো অস্ত্রের শব্দ আর গুলির আওয়াজ শোনা যাচ্ছিল। অন্ধকারের মধ্যে থেকে নিনজারা একে একে সবাইকে মেরে ফেলতে লাগল। শেষে শুধু সর্দার বেঁচেছিল, কিন্তু তাকেও নির্মমভাবে হত্যা করা হয়। এরপর ইউরোপোলের এজেন্ট নিকা তার বস রায়ন মাসলবের সামনে একটি অদ্ভুত কেস তুলে ধরে। নিকা জানায় অনেক বড় বড় নেতা এবং প্রভাবশালী মানুষের খুনের মধ্যে একটা সংযোগ আছে, আর সেটা হলো অজনু কবিলা। তার ধারণা এটা একটা অস্ত্রভিত্তিক গোষ্ঠী, যারা নির্দিষ্ট টাকার বিনিময়ে কাজ করে। এই কারণেই নিকার বিশ্বাস ওসাকাই ইয়াকুজাদের হত্যাও এই কবিলার কাজ। কিন্তু রায়ান এই কথাটা সহজে বিশ্বাস করতে পারছিল না, কারণ তার কাছে নিনজা কুলের গল্পটা অবাস্তব মনে হচ্ছিল। এরপর বার্লিনের একটা লন্ড্রি দোকানে এক লোক কাপড় ধোয়ার জন্য আসে। তার পাশে এক মহিলা দাঁড়িয়েছিল যে মেশিন চালাতে পারছিল না। লোকটা তাকে সাহায্য করতে গেলে সে হঠাৎ জিজ্ঞেস করল সে কোন কবিলার। এটা শুনেই মহিলা হঠাৎ ছুরি দিয়ে তার উপর আক্রমণ করে। এরপর তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। কিছুক্ষণ পর দোকানের মালিক এসে দেখে ঘরটা একদম খালি, শুধু চলতে থাকা মেশিন থেকে রক্ত বের হচ্ছিল, আর ভেতরে একটা লাশ ছিল। পরের দিন রায়ান আর নিকা আবার দেখা করে। রায়ান জানায় পুরনো তদন্তে তারা ৯ কবিলা নামে একটা গোপন সংগঠনের খোঁজ পেয়েছে। অনেক আগে কেজিবির এক বড় অফিসার অ্যালেক্সেই সাবাতিন এই বিষয়টা তদন্ত করেছিলেন, কিন্তু তাকে পাগল ভেবে চাকরি থেকে বের করে দেওয়া হয়। এদিকে লন্ড্রিতে যে লোকটা লড়াই করেছিল সে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে। তার নাম রেজো, আর সে অনেক দিন ধরে বার্লিনে থাকছে। রেজো আসলে একজন নিনজা, আর তার বাড়ির চারপাশে অনেক অস্ত্র লুকানো ছিল। তার নিজের শৈশবের কথা মনে পড়ে, যখন সে ছিল এক অনাথ শিশু। তাকে অজনু নামের এক গুরু তুলে নিয়ে গিয়েছিল, যে তাকে নিনজা বানাতে চেয়েছিল। সেখানে অনেক শিশু একসাথে কঠোর প্রশিক্ষণ নিত। তাদের ঠান্ডা মাথায় খুন করার মতো ভয়ঙ্কর হত্যাকারী হিসেবে তৈরি করা হচ্ছিল। কিন্তু এই কঠিন আর নির্মম জীবনের মধ্যেও রেজো একটু শান্তি পেত তার বন্ধু কারিকোর কাছ থেকে। এক রাতে কারিকো খুব যত্ন করে তার আহত পায়ের সেবা করেছিল। সেই মুহূর্তটা রেজোর জন্য যেন একমাত্র স্বস্তির জায়গা ছিল। এদিকে নিকা তদন্তের সূত্র ধরে সাবাতিনের বাড়িতে যায়। সেখানে সাবাতিনের স্ত্রী তাকে আন্তরিকভাবে ভেতরে বসতে দেন। নিকা জানতে চায় সাবাতিনের তদন্ত আর ওইসব নেতাদের হত্যার মধ্যে কি সম্পর্ক ছিল। স্ত্রী জানায় তদন্ত করতে গিয়ে তার স্বামী ভীষণ সমস্যার মধ্যে পড়েছিলেন। শুরুতে তিনি আত্মবিশ্বাসী ছিলেন, কিন্তু তদন্ত যত এগোতে থাকে ততই তিনি ভয় ভেঙে পড়েন। তিনি বাড়ির সব দরজা জানালায় তালা লাগিয়ে দেন, চারদিকে ক্যামেরা বসান, এমনকি ঘরের অন্ধকার কোণগুলো সব সময় আলোকিত রাখতেন, যাতে কোনো ছায়া লুকিয়ে থাকতে না পারে। একদিন একজন অচেনা লোক সাবাতিনের সাথে দেখা করতে আসে। তারা বন্ধ দরজার আড়ালে কিছু কথা বলে, কিন্তু তার স্ত্রী কিছুই জানতে পারেনি। সেই ঘটনার পর সাবাতিন আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েন, আর সেই অচেনা লোক চলে যাওয়ার পর হঠাৎ পুরো বাড়ির বিদ্যুৎ চলে যায়, আর ঠিক সেই অন্ধকারের মধ্যেই সাবাদিনকে হত্যা করা হয়। এর বেশি কিছু তার স্ত্রী জানত না, তবে নিকার একাগ্রতা দেখে সে সাবাতিনের পুরো তদন্তের ফাইল তাকে দিয়ে দেয়। নিকা ফাইল খুলে দেখে সেখানে ওই কাবিলার অস্তিত্বের প্রমাণ আছে, আর সিকিউরিটি ক্যামেরায় রেজুর একটি ঝলকও ধরা পড়েছে। পরের দিন নিকার অফিসে তার এক সিনিয়র অফিসার ঝাবরান জেতকি আসে। সে জানতে চায় রায়ানের আচরণে কোনো সন্দেহজনক কিছু কি নিকার চোখে পড়েছে। নিকা খুব সাবধানী উত্তর দেয় এবং তেমন কিছুই প্রকাশ করে না। পরে যখন নিকা রায়ান বাইরে দেখা করে, রায়ান জানায় তাকেও একই প্রশ্ন
করা হয়েছে। তখন নিকা বুঝতে পারে তাদের দুজনের উপরই নজর রাখা হচ্ছে, কারণ নয় কাবিলার তদন্তে অনেক বড় আর প্রভাবশালী মানুষের নাম জড়িয়ে যেতে পারে। রায়ান নিকাকে খুব সাবধানে থাকতে বলে। এদিকে রিজোর মনে আবার কারিকোর সাথে কাটানো পুরনো দিনের স্মৃতি ভেসে ওঠে। একদিন সে দেখেছিল কারিকো একটি বনসাই গাছের শিকড় কেটে দিচ্ছে। রিজো তাকে সতর্ক করেছিল এটা করলে সে বিপদে পড়তে পারে। কারিকো তখন বলেছিল প্রতিটি জীবেরই নিজের একটা হৃদয় আছে আর নিজের পথ বেছে নেওয়ার অধিকারও আছে। এই কথা শুনে রিজো নিজের মধ্যেই ভাবতে থাকে তার নিজের কি আদৌ বল হৃদয় আছে। তখন কারিকো তাকে নিজের হৃদস্পন্দন শুনতে দেয় আর বলে তার মধ্যেও হৃদয় আছে। সেই মুহূর্তে তাদের দুজনের হৃদস্পন্দন যেন একই ছন্দে চলছিল। এরপর ওঝুনু রেজোকে একটি কঠিন আদেশ দেয়, পুরো 1 বছর চোখে কাপড় বেঁধে থাকতে হবে, যাকে সে অন্ধকারে বাঁচতে আর লড়তে শিখতে পারে। শুরুর দিকে রেজোর জন্য এটা খুব কষ্টকর ছিল, কিন্তু ধীরে ধীরে সে নিজেকে মানিয়ে নেয়। সে শুধু শব্দ শুনে শত্রুকে হারাতে শিখে যায়। এমনকি দূর থেকেও সে কারিকোর হৃদস্পন্দন চিনে ফেলতে পারত। একবার কারিকো এক শত্রুকে হারিয়েছিল, কিন্তু তাকে হত্যা করতে অস্বীকার করে। এর শাস্তি হিসাবে ওঝুনু তার মুখে আঘাত করে এবং তাকে একটি বাঁশের খাঁচায় বন্দি করে রাখে। এটা দেখে রিজো ভীষণ কষ্ট পায়। রাতে চুপি চুপি সে কারিকোর কাছে যায়, তাকে পানি দেয়, তার কষ্ট ভাগ করে নেয়। এক বৃষ্টির রাতে কারিকো সেখান থেকে পালানোর চেষ্টা করে। রিজো জানত এখান থেকে পালাতে চাইলে শাস্তি একটাই, মৃত্যু। সে তাকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু কারিকোর সিদ্ধান্ত ছিল পাকা। শেষবারের মতো বিদায় জানিয়ে সে দেয়াল টুপকে অন্ধকারের মধ্যে হারিয়ে যায়। বর্তমানে ফিরে এসে দেখা যায় রিজো নিকার সম্পর্কে এবং তার ঠিকানা সম্পর্কে সবকিছু জেনে গেছে। রায়ান নিকাকে একটি পিস্তল দেয় এবং বলে সে যেন কোনো নিরাপদ জায়গায় চলে যায়। নিকা যখন নিজের বাড়িতে পৌঁছায় তখন পুরো বিল্ডিং অন্ধকারে ডুবেছিল। তার মনে ভয় কাজ করছিল, তবুও সে ভেতরে ঢোকে। সেখানে সে একটি খাম দেখতে পায়। কাপা হাতে সেটা খুলতে ভেতর থেকে কালো বালির মতো জিনিস পড়ে যায়। ঠিক তখনই অন্ধকার থেকে হত্যাকারী বেরিয়ে এসে তার উপর আক্রমণ করে, কিন্তু হঠাৎ করেই একটি চেন এসে সেই আক্রমণ থামিয়ে দেয়, যেটা অন্ধকার থেকে ছুঁড়ে মারা হয়েছিল। আসলে সেখানে 2 জন নিনজা ছিল আর একজন নিকাকে বাঁচায়। অন্য হত্যাকারীকে অচেতন করে সে নিকাকে সতর্ক করে দেয় আরও হত্যাকারী আসছে আর তারা থামবে না। এরপর সে অন্ধকার থেকে বেরিয়ে আসে আর দেখা যায় সে হলো রেজো। নিকা তাকে চিনতে পারে কারণ সে সাবাতিনের ক্যামেরায় তাকে দেখেছিল। সে অবাক হয়ে যায় রিজো তাকে কেন বাঁচালো। তবু পরিস্থিতির কারণে সে রেজোর উপর ভরসা করে আর তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়। এরপর আবার অতীতের স্মৃতি সামনে আসে। কারিকোকে ওঝুনুর শিষ্যরা ধরে ফেলে, তাকে বেঁধে নির্মমভাবে অত্যাচার করা হয়। ওঝুনু তার সবচেয়ে দক্ষ শিষ্য তাকাশিকে আদেশ দেয় সবার সামনে কারিকোকে মৃত্যুদণ্ড দিতে, যাতে আর কেউ পালানোর সাহস না পায়। তাকাশি জানত রেজো আর কারিকো একে অপরের খুব কাছের, তাই সে ঠোঁটে এক হালকা হাসি নিয়ে রেজোর চোখের সামনেই কারিকোর হৃদয়ে তলোয়ার ঢুকিয়ে দেয়। এই ঘটনাটা রেজোর ভেপেটাকে একেবারে ভেঙে দেয়। এরপর রেজো নিজের প্রথম হত্যার মিশন শেষ করে ফিরে আসে। এক ভয়ঙ্কর শত্রুকে কঠিন লড়াইয়ের পর হারিয়ে সে তার সোনার ঘড়ি নিয়ে নেয়। ওঝুনুটাকে বলে এই ঘড়ি সবসময় তাকে মনে করিয়ে দেবে সে এখন এই কবিলারই একজন সদস্য। এরপর ওঝুনু তাকে আরেকটি মেয়েকে হত্যা করার আদেশ দেয়, যে কারিকোর মতোই পালানোর চেষ্টা করছিল। এই কথা শুনে রেজোর মনে কারিকোর স্মৃতি ভেসে ওঠে আর সে হঠাৎ করেই ওঝুনুর ওপর আক্রমণ করে বসে। সে ওঝুনুর মুখে গভীর আঘাত করে, কিন্তু সাথে সাথে অন্য নিনজারা তাকে ছিঁড়ে ফেলে। রেজো মারাত্মকভাবে আহত হয়ে ছাদ থেকে পড়ে যায়, তবুও কোনোভাবে বেঁচে যায়। সেদিন থেকেই সে সিদ্ধান্ত নেয় একদিন সে এই ওঝুনু কবিলাকে ধ্বংস করে দেবে। বর্তমানে ফিরে এসে নিকা রায়ানকে ফোন করে এবং দেখা করার জায়গা ঠিক করে। রেজোর মনে কিছুটা সন্দেহ জাগলেও সে সেখানে যায়, কিন্তু পৌঁছানোর সাথে সাথে স্পেশাল ফোর্স থেকে বিদ্যুতের শকে আঘাত করে আর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। রায়ান এবং ইউরোপোলের লোকজন তাকে একটা গোপন জায়গায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। এই ঘটনায় নিকা খুব রেগে যায়। রায়ান তাকে বোঝায় তার হাতে কোনো উপায় ছিল না, উপর থেকে আদেশ এসেছিল। সে নিকাকে একটি ট্র্যাকিং ডিভাইস দেয় যাতে বিপদ হলে সে তাকে খুঁজে পেতে পারে। এরপর নিকা রেজো তাকে যায় যেখানে রায়ানের লোকেরা নজর রাখছিল। সে রেজোকে বোঝায় যে রায়ান আমাদের বন্ধু এবং সাহায্য করবে, কিন্তু রেজো বলে এখন অনেক দেরি হয়ে গেছে। নিনজারা ইতিমধ্যেই তাদের অবস্থান জেনে গেছে আর তারা খুব শীঘ্রই আসবে। নিকা দ্রুত রায়ান এবং তার টিমকে জানায়, কিন্তু কেউ তার কথা গুরুত্ব দেয় না। ঠিক তখনই হঠাৎ করে সব আলো নিভে যায়, চারপাশ অন্ধকারে ঢেকে যায়। নিকা দৌড়ে গিয়ে রেজোর হাত করা খুলে দেয় ঠিক সময়ে, কারণ এক নিনজা তলোয়ার নিয়ে এগিয়ে আসছিল। ইউরোপোলের সৈন্যরা অন্ধকারে কিছুই বুঝে উঠতে পারছিল না আর নিনজাদের সঙ্গে লড়াই করতে হিমশিম খাচ্ছিল। রেজো একাই একের পর এক নিনজার সঙ্গে লড়াই করতে থাকে।
আর তাদের পরাজিত করছিল, কিন্তু নিনজাদের সংখ্যা ক্রমই বাড়তে থাকে। শেষ পর্যন্ত ক্লান্ত আর মারাত্মক আহত রেজো সেখান থেকে পালাতে বাধ্য হয়। নিকাও গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু নিনজারা তার গাড়ি নষ্ট করে দেয়। বার্লিনের রাস্তায় আবারও রেজো নিনজাদের মুখোমুখি হয়। এক নিনজা তার পেটে গভীর আঘাত করে। ঠিক যখন সে শেষ আঘাত করতে যাচ্ছিল, নিকা গাড়ি দিয়ে সেই নিনজাকে চাপা দেয় এবং রেজোর জীবন বাঁচায়। এরপর সে রেজোকে একটি সরাইখানায় নিয়ে যায়, কারণ রেজো হাসপাতালে যেতে চাইছিল না। সেখানে তারা দুজন একটি পরিকল্পনা করে। রেজো বলে সে নিজেকে ওঝুনু কবিলার হাতে তুলে দেবে। নিকা রায়ানকে তাদের অবস্থান জানায় এবং বলে যে রেজো ধরা পড়েছে। আসলে রেজোর শরীরে একটি ট্র্যাকিং ডিভাইস বসানো হয়েছিল, যাতে ইউরোপোল কবিলার গোপন ঘাঁটির সন্ধান পেতে পারে। কবিলার প্রধান ঘাঁটিতে রেজোকে ওঝুনুর সামনে আনা হয়। ওঝুনু তাকে কবিলার বদনাম করার অপরাধে দোষী সাব্যস্ত করে এবং সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দেয়। ঠিক যখন তাকে হত্যা করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তখন টাকাশি ট্র্যাকিং ডিভাইসটি খুঁজে পায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে, কারণ এটাই ছিল পুরো পরিকল্পনা। সাথে সাথেই স্পেশাল ফোর্স কবিলার ঘাঁটিতে হামলা চালায়। এবার তারা প্রস্তুত ছিল। তাদের হাতে ছিল শক্তিশালী আলো, যা পুরো জায়গাটাকে আলোকিত করে দেয়, যাতে নিনজারা অন্ধকারে লুকাতে না পারে। নিকা এসে রেজোকে মুক্ত করে, আর রেজো সরাসরি তাকাশির মুখোমুখি হয়। তাকাশি ছিল প্রায় তার গুরুর সমান শক্তিশালী। কারিকোর মৃত্যুর প্রতিশোধ নেবার এটাই ছিল সেই মুহূর্ত যার জন্য রেজো এত বছর অপেক্ষা করেছিল। ভয়ঙ্কর লড়াইয়ের পর রেজো অবশেষে তাকাশিকে পরাজিত করে। এরপর আহত অবস্থাতেই সে ওঝুনুর সঙ্গে লড়াই শুরু করে। বয়স বেশি হলেও ওঝুনু ছিল অত্যন্ত দ্রুত এবং চতুর। সে রেজোর প্রতিটা আঘাত দক্ষতার সঙ্গে এড়িয়ে যাচ্ছিল। এক সময় সে রেজোকে চেপে ধরে এবং শেষ আঘাত করার জন্য তলোয়ার তোলে। ঠিক যখনই নিকা এসে ওঝুনুর ওপর গুলি চালায়, আর রেজো বেঁচে যায়, কিন্তু ওঝুনু অন্ধকারে মিলিয়ে যায়। নিকা আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে সে কোথায় গেল। রেজো কিছু বলার আগেই ওঝুনু হঠাৎ পেছন থেকে এসে নিকার হৃদয়ে তলোয়ার ঢুকিয়ে দেয়। এই দৃশ্য দেখে রেজোর মনে আবার কারিকোর মৃত্যুর স্মৃতি জেগে ওঠে। সে ক্রোধ আর যন্ত্রণায় ফেটে পড়ে এবং ওঝুনুর ওপর ঝাঁপিয়ে পড়ে। সে এমন এক মারাত্মক কৌশল ব্যবহার করে যেটা সে কখনো শেখেনি, কিন্তু লড়াইয়ের মাঝেই নিজেই সেটা আয়ত্ত করে নেয়। শেষ পর্যন্ত সে ওঝুনুকে পরাজিত করে। এরপরও রেজো নিকার হৃদস্পন্দন শুনতে পায়। সেটাকে তুলে আগুন আর ধোঁয়ার ভেতর থেকে বাইরে নিয়ে আসে। বাইরে রায়ান আর ইউরোপোলের টিম বাকি নিনজাদের পরাজিত করেছে। রেজো রায়ানকে জানায় নিকা এখনও বেঁচে আছে। নিকা বলে তার হৃদয়ও বাম পাশে নয়, বরং ডান পাশে। এই কারণেই ওঝুনুর আঘাত তাকে মারতে পারেনি, ঠিক যেমনটা সেই বৃদ্ধ ট্যাটু শিল্পীর ক্ষেত্রে হয়েছিল। সবকিছু শেষ হওয়ার পর যখন ইউরোপোলের টিম চলে যায় এবং আগুন নিভে আসে, রেজো একা সেখানেই থেকে যায়। সে সেই দেয়ালে উঠে দাঁড়ায় যেটা একসময় কারিকো টপকে পালিয়েছিল। ওপরে উঠে সে চারদিকে পাহাড় আর সবুজ প্রকৃতির অসাধারণ দৃশ্য দেখতে পায়। তখন সে বুঝতে পারে কারিকো আসলে সেদিন এই দৃশ্যটাই দেখতে চেয়েছিল, একটা সত্যিকারের জীবন যেখানে হৃদয় স্বাধীন। রেজো প্রথমবারের মতো হালকা করে হাসে আর গভীরভাবে সেই মুক্ত বাতাসে শ্বাস নেয়। যে স্বাধীনতা একসময় কারিকোর স্বপ্ন ছিল, আজ সেটা রেজোর কাছে এসে পৌঁছেছে।